আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিএম শফিক। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। নিরাপত্তারক্ষীর বেশে শপথ অনুষ্ঠানে হামলা চালাতে পারে ট্রাম্প সমর্থকরা, আশঙ্কায় নিরাপত্তা তল্লাশিতে ছাড় নেই সৈন্যদেরও। ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন বাইডেন, অভিষেকে নাশকতার হুমকি নেই বলে বিবৃতি পেন্টাগনের। 1 কোটিরও বেশি অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব বাইডেনের, প্রথম দিনেই স্বাক্ষর করবেন নয়া অভিবাসন নীতিতে। বিনামূল্যে 20 লাখ করোনা ভ্যাকসিন দিচ্ছে ভারত, 20 জানুয়ারি বিশেষ বিমানে পৌঁছাবে বাংলাদেশে। এবং বিস্ফোরণের 9 দিন পর চীনের খনিতে আটকে পড়া শ্রমিকদের বাঁচার আকুতি, পাইপে খাবার পানি ও ঔষধ পাঠাচ্ছে উদ্ধারকারীরা। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের শপথ ও অভিষেক অনুষ্ঠানের ভেতর থেকে হামলা করে বসতে পারে নিরাপত্তায় নিয়োজিত ন্যাশনাল গার্ড সেনা ও পুলিশ সদস্যদের কেউ। এমনকি নিরাপত্তারক্ষীর বেশে ঢুকে পড়তে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা। এমন আশঙ্কা থেকে শপথ অনুষ্ঠান ও আশপাশে নিয়োজিত 25,000 সৈন্যের ব্যাকগ্রাউন্ড চেক ও তল্লাশি চালাচ্ছে FBI। আরও দেখুন রিপোর্টে বিস্তারিত। নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান সামনে রেখে এখন নিরাপত্তার চাদরে মোড়ানো যুক্তরাষ্ট্র। এমনকি এই অনুষ্ঠানের নিরাপত্তা ঘিরে যেন কোনো ঝুঁকি তৈরি না হয় সেই লক্ষ্যে গোয়েন্দা সংস্থাগুলো ন্যাশনাল গার্ড সৈন্যদেরও যাচাই বাছাই করে দেখছে। কারণ নিরাপত্তা বিশেষজ্ঞরা অনুষ্ঠানের ভেতর থেকেই ট্রাম্পের কোনো উগ্র সমর্থকের হামলার বিষয়টি একেবারেই উড়িয়ে দিচ্ছেন না। তবে এটাও মাথায় রেখেছেন যে ডোনাল্ড ট্রাম্পের বন্দুকধারী সদস্যরা নিরাপত্তা রক্ষীর বেশে অনুষ্ঠানের আশেপাশে ঢুকে পড়তে পারে। ন্যাশনাল গার্ড ব্যুরোর প্রধান ড্যানিয়েল হোকানসনকে ওয়াশিংটনে আসা সৈন্যদের যাচাই বাছাই করা হচ্ছে কিনা এই বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানান, সিক্রেট সার্ভিস ও FBI এই কাজটি করছে। In coordination with the Secret Service and the FBI, they're screening all the personnel that are coming in. গত 6 জানুয়ারি পার্লামেন্ট ভবনে হামলার পর হামলাকারীদের কারো কারো সাথে সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক নিয়ে অভিযোগ এসেছে। বলা হচ্ছিল হামলাকারীদের কারো কারো সাথে সেনাবাহিনীর সম্পর্ক রয়েছে অথবা আগে ছিল। You pulled out a weapon on me and you pointed at me and I'm convinced you're going to try to kill me. I have the right to defend myself. প্রতিরক্ষা ও পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা, নিরাপত্তায় নিয়োজিত ন্যাশনাল গার্ডের 25,000 ও পুলিশ সদস্যদের মধ্যে থাকা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী কেউ ভেতর থেকে হামলা করে বসতে পারে। এমন আশঙ্কার ভিত্তি হচ্ছে 6 জানুয়ারি ক্যাপিটলে হামলার সময় দেখা গেছে ন্যাশনাল গার্ডের কিছু সদস্য হামলাকারীদের স্বাগত জানাচ্ছেন। ওই হামলায় জড়িত থাকার অভিযোগে ক্যাপিটল পুলিশের 1/2 ডজন সদস্যকে বরখাস্ত করা হয়েছে, আর 1 ডজনের মতো তদন্তাধীন আছেন। ভেতর থেকে হামলার আশঙ্কার মধ্যেই নিউ জার্সিতে গ্রেফতার করা হয়েছে আর্মির রিজার্ভ সেনা 30 বছর বয়সী টিমোথি হেল কুসানেলিকে। তিনি উগ্র ট্রাম্প সমর্থক দাঙ্গাকারীদের অগ্রসর হওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে অভিযোগ। টিমোথির বিরুদ্ধে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মানসিকতার অভিযোগ আনা হয়েছে, আর তাতে রয়েছে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ছাড়পত্র। এই কারণে ন্যাশনাল গার্ড ও পুলিশে থাকা একই মনোভাবাপন্নদের নিয়ে উদ্বেগ বাড়ছে। There were representatives from all of the services who were at the rally when it started. আর্মি সচিব রায়ান ম্যাকার্থি বলেন, কর্মকর্তারা সম্ভাব্য হুমকির আশঙ্কা করছেন, ফলে সেনা কমান্ডারদের অভ্যন্তরীণ সব প্রতিরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেকের মূল নিরাপত্তার দায়িত্বে থাকবে সিক্রেট সার্ভিস, কিন্তু সেই সঙ্গে সেনা সদস্য ও আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার সদস্যও থাকবেন। ন্যাশনাল গার্ড থেকে FBI, ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ, US ক্যাপিটাল পুলিশ ও US পার্ক পুলিশ একযোগে নিরাপত্তার কাজ করবে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।
কংগ্রেস ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের দাঙ্গার দিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ল্যাপটপ চুরির দায়ে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। রিলেই জুন উইলিয়াম নামের ওই নারী ল্যাপটপটি রুশ গোয়েন্দা সংস্থার কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। পেনসিলভেনিয়ার নিজের বাড়ি থেকে সোমবার উইলিয়ামকে আটক করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। তবে এর বাইরে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। উইলিয়ামের বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ দাখিল করা হয়েছে। ক্যাপিটল হিলে দাঙ্গায় সক্রিয়ভাবে অংশগ্রহণের ঘটনায়ও তাকে দায়ী করা হচ্ছে। আর ল্যাপটপ চক্রান্তের ঘটনায় তদন্ত চলছে। আটক এই নারীর সাবেক সঙ্গী বলেন, রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা SVR এর কাছে বিক্রি করে দিতে ল্যাপটপটি রাশিয়ার এক বন্ধুর কাছে পাঠানোর পরিকল্পনা ছিল উইলিয়ামের। ইতিহাসের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল বুধবার শপথ গ্রহণ করবেন জো বাইডেন। গত বছরের নভেম্বরেই বাইডেনের বয়স হয়েছিল 78 বছর। তার শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র জুড়ে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। তবে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের বন্দুকধারী সমর্থকরা মহড়া দিলেও অভিষেককে ঘিরে কোনো নাশকতার হুমকি নেই বলে নিশ্চিত করেছে পেন্টাগন। বিস্তারিত রিপোর্টে। Joseph Robinette Biden Jr. do solemnly swear. যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে প্রবীণ ও অভিজ্ঞ প্রেসিডেন্ট হিসেবে বুধবার শপথ নিচ্ছেন জো বাইডেন। শপথের সময় তার বয়স হবে 78 বছরেরও বেশি। এর আগে বয়স্ক প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প। শপথ নেওয়ার সময় তার বয়স ছিল 70। তারও আগে রোনাল্ড রিগান 77 বছর বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষে হোয়াইট হাউস ত্যাগ করেন। করোনা মহামারীতে স্বাস্থ্য সমস্যা, বেকারত্ব ও বর্ণবাদের মতো নানা চ্যালেঞ্জ নিয়ে বাইডেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছাকৃতভাবে অনেক কাঁটা বিছিয়ে যাওয়ায় সেসব সরিয়ে মসৃণ পথে দেশ চালাতে প্রথম দিকে জো বাইডেন এবং তার সরকারকে বেশ বেগ পোহাতে হবে। 1942 সালের 20 নভেম্বর স্ক্র্যান্টন, পেনসিলভানিয়াতে জন্মগ্রহণ করেন জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র বা আজকের জো বাইডেন। জীবনের প্রথম ভাগ বাইডেন কাটান দাদা দাদির সাথে। পরিবারে আর্থিক অনটন থাকলেও বাইডেন স্কুল জীবনে তুখোড় ফুটবল এবং বেসবল খেলোয়াড় ছিলেন, যা বিশ্ববিদ্যালয়েও তাকে জনপ্রিয় করে তোলে। জানা যায় ছোটবেলায় বাইডেন কথা বলতে গেলে তোতলাতেন, যা কবিতা আবৃত্তি করার মাধ্যমে নিয়ন্ত্রণে আনেন তিনি। আর এখন সবাই তার বক্তৃতা মন্ত্রমুগ্ধের মতোই শোনে। How to make government work. প্রেসিডেন্টের লড়াইয়ের শুরু থেকেই বাইডেন জানান তিনি কোনো অন্ধকারের পথ অনুসরণ করবেন না। দেশকে আলোর দিশা দেখানোর জন্যই লড়বেন তিনি এবং তার দল। 1972 থেকে মাত্র 29 বছর বয়সে ডেলাওয়ারের সিনেটর হিসেবে নির্বাচিত হয়ে তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন। 36 বছরের তার সিনেটর জীবন পরে 2009 থেকে 17 পর্যন্ত ওবামা আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। সামলেছেন বিদেশনীতি এবং অভ্যন্তরীণ সমস্যা। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে অভ্যন্তরীণ হুমকির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ট্রাম্প সরকারের অস্থায়ী প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার। যদিও প্রেসিডেন্টের অভিষেক ঘিরে সম্ভাব্য নিরাপত্তা উদ্বেগের কারণে ক্যাপিটলের সুরক্ষায় সহায়তা করতে 25,000-এরও বেশি ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করা হয়েছে এবং তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে দেখা হচ্ছে। আর এই কাজে FBI সামরিক বাহিনীকে সহায়তা করছে। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সোমবার সিনেট থেকে পদত্যাগ করেছেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দুদিন আগেই ক্যালিফোর্নিয়ার সিনেটর পদ থেকে তিনি পদত্যাগ করলেন। পদত্যাগের পর এক চিঠিতে ক্যালিফোর্নিয়ার নাগরিকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, আপনাদের সিনেটর হিসেবে কাজ করা সম্মানের বিষয় ছিল। এখানেই বিদায় নয়, ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার জন্যই আমি সিনেট থেকে পদত্যাগ করছি। হ্যারিস পদত্যাগ করার ফলে ডেমোক্রেটিক সিনেটর চাক সুমার সিনেটের সংখ্যাগরিষ্ঠদের নেতা হবেন। ফলে আবারও ডেমোক্রেটদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ আসবে। সিনেটে হ্যারিসের স্থানে এসেছেন ক্যালিফোর্নিয়া স্টেটের সেক্রেটারি অ্যালেক্স প্যাডিলা। তিনি ক্যালিফোর্নিয়া থেকে আসা প্রথম লাতিন বংশোদ্ভূত সিনেটর। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর 2016 সালে হ্যারিস প্রথম সিনেটর নির্বাচিত হন। বুধবার কমলা হ্যারিসকে শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের বিচারক সোনিয়া সোটোমেয়র। আগামীকাল আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগে আবারও ঘটল বিপত্তি। নিরাপত্তা মহড়ার সময় সোমবার অনুষ্ঠানের কিছুটা দূরে একটি অস্থায়ী তাঁবুতে আগুন লেগে যাওয়ার আবারও সাময়িকভাবে বন্ধ করতে হয় ক্যাপিটল। তবে এর সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ক্যাপিটল পুলিশ। ক্যাপিটলে মহড়া চলার সময় সেখানে বাইডেন ছিলেন না।
সেই সময় ক্যাপিটল থেকে কয়েক কিলোমিটার দূরে একটি অস্থায়ী তাঁবুতে আগুন লেগে যায়। তবে সেই তাঁবুতে কেউ ছিল না। ওই আগুনে বিপুল ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার অগ্নি নির্বাপন কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। শপথের একদিন আগে এমন ঘটনায় ঝুঁকি নিতে চাননি ক্যাপিটলের নিরাপত্তা কর্মকর্তারা। এ সময় মহড়ায় অংশ নেওয়া অনেককেই ক্যাপিটল থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তারপর বন্ধ করা হয় ক্যাপিটল ভবন। নতুন ফার্স্ট লেডি জিল বাইডেনকে হোয়াইট হাউসে স্বাগত জানাননি বিদায়ী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। 1950 সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো ফার্স্ট লেডিকে হোয়াইট হাউসে স্বাগত জানানো হলো না। এটি এমন একটি প্রথা যা উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতেও অব্যাহত ছিল। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর নানা বিতর্ক হলেও মিশেল ওবামা মেলানিয়াকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছিলেন। আগামীকাল আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথা ভাঙলেন মেলানিয়া। আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালেন না ফার্স্ট লেডি জিল বাইডেনকে। এক বিদায়ী বার্তায় মেলানিয়া বলেন, প্রতিটি বিষয়ে মানুষের উৎসাহিত হওয়া উচিত, কিন্তু হিংসার আশ্রয় নেওয়া উচিত নয়। To always choose love over hatred, peace over violence, and others before yourself. Together, as one national family, we can continue to be the light of hope for future generations and carry on America's legacy of rising our nation to greater heights through our spirit of courage, goodness, and faith. যুক্তরাজ্যে ইউরোপের কিছু দেশ ও ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত এক আদেশে সই করে ফেলেছেন তিনি। এর পরপরই এতে আপত্তি জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মুখপাত্র। জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইউরোপের সেনজেন এলাকা থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দিতে এক নির্দেশে সই করেছেন। 26 জানুয়ারি ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে। ওই নির্দেশে আরও বলা হয়, চীন ও ইরান থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে জো বাইডেনের মুখপাত্র জেন শাকি টুইটারে বলেন, ভ্রমণের বিধিনিষেধ তুলে নেওয়ার সময় এখন না। তিনি বলেন, চিকিৎসা দলের পরামর্শ অনুসারে 26 জানুয়ারি থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে নতুন প্রশাসন রাজি নয়, বরং কোভিড-19 সংক্রমণ রোধে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি জোরদার করার পরিকল্পনা করছি আমরা। কংগ্রেসকে 1 কোটিরও বেশি অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব নেওয়ার আগে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে দীর্ঘ সময় ধরে থাকা বিভক্তির সমাধানের পরিকল্পনাও হাতে নিয়েছেন তিনি। জানা গেছে, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই অভিবাসন বিষয়ে কোনো সুখবর দিতে পারেন বাইডেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই অভিবাসনের নিয়ম বদলাতে নতুন নির্বাহী আদেশ দেবেন নয়া প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন তার নির্বাচনী প্রচারণায় নথিপত্রহীন প্রায় 1 কোটি 10 লাখ মানুষকে নাগরিকত্ব দেওয়ার কথা উল্লেখ করেছিলেন। এছাড়া যারা অস্থায়ী বৈধতা পেয়েছেন তাদের আমেরিকার নাগরিকত্ব দেওয়ারও প্রস্তাব রাখা হয়েছে এই বিলে। যদি কংগ্রেসে আইনটি পাশ হয়, তবে যুক্তরাষ্ট্রের 40তম প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের 1986 সালে প্রায় 30 লাখ অভিবাসীকে সাধারণ ক্ষমার আদেশ দেওয়ার পর এই আইনটি হবে যুক্তরাষ্ট্রের অবৈধভাবে বসবাস করা মানুষের জন্য সবচেয়ে বড় পদক্ষেপ। 2016 সালে নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়ে জয় পেয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের এই নির্বাহী আদেশ সম্পর্কে ব্রিফ করা জাতীয় ইমিগ্রেশন আইন কেন্দ্রের নির্বাহী পরিচালক মেরিলেনা হিনকাপি বলেন, এটি ট্রাম্পের অভিবাসন বিরোধী এজেন্ডার বিপরীতে সত্যি এক ঐতিহাসিক পরিবর্তন। জানা গেছে, অভিবাসন ছাড়াও আবাসন ও শিক্ষা ঋণ, জলবায়ু পরিবর্তন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের জন্য শপথের দিন নির্বাহী আদেশ দিতে পারেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল 20 জানুয়ারি শপথ নেবেন বাইডেন। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। বিনামূল্যে 20 লাখ করোনা ভ্যাকসিন দিচ্ছে ভারত। 20 জানুয়ারি বিশেষ বিমানে পৌঁছাবে বাংলাদেশে।
আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে টানা 3 মাস কাটানোর পর অবশেষে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ঘোরাফেরা করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। শনিবার শিকাগো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় আদিত্য সিং নামে ওই ব্যক্তিকে। বিমানবন্দরের কর্মীরা পরিচয়পত্র দেখতে চাইলে একটি ভুয়া আইডি কার্ড এগিয়ে দেন 36 বছর বয়সী ওই যুবক। পরে দেখা যায় কার্ডটি আসলে বিমানবন্দরের এক অপারেশনস ম্যানেজারের, যেটি গত অক্টোবরে হারিয়ে গিয়েছিল। সিং গত 19 অক্টোবর লস অ্যাঞ্জেলস থেকে শিকাগোর ওহার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আটকের পর করোনার ভয়ে বিমানবন্দর থেকে বাসায় ফিরতে ভয় পাচ্ছিলেন বলে দাবি করেছেন আদিত্য। আদিত্য সিং লস অ্যাঞ্জেলসের বাসিন্দা। তার বিরুদ্ধে অতীতে কোনো ধরনের অপরাধের রেকর্ড নেই। এবার করোনা ভাইরাস আপডেট। করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়লেও যুক্তরাষ্ট্রের সামনে এখন মহামারীর বিস্তার ঠেকানোর সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস বিস্তারের দ্বিতীয় ঢেউ ভয়াবহ অবস্থায় গিয়ে পৌঁছেছে। নতুন সংক্রমণ বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কিন্তু এরই মধ্যে আশার আলো দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এখানকার হাসপাতালগুলোতে এখন প্রতিদিন গড়ে কোভিড-19 নিয়ে 1,24,000-এর মতো রোগী ভর্তি হচ্ছে। কয়েক সপ্তাহ আগেও এই সংখ্যা দৈনিক গড়ে 1,32,000 ছিল। প্রতিদিনই করোনা পরীক্ষায় সংখ্যা বাড়ছে, কিন্তু কয়েক সপ্তাহ আগে করোনা শনাক্তের হার যেখানে 14% ছিল, এখন তা কমে 11% দাঁড়িয়েছে। এই কারণে আশাবাদী হতে চাইছেন বিশেষজ্ঞরা। ভারতে বিশ্বের সবচেয়ে বড় টিকাদান অভিযানের তৃতীয় দিন শেষে 3,80,000-এরও বেশি মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। তৃতীয় দিনে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনা টিকা নেওয়ার পর মৃত্যু হলো 2 জনের। এই সময়ে 580 জনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। মারা যাওয়া 2 জনের মাঝে একজনের ময়নাতদন্ত রিপোর্ট এসেছে, সেখানে তার মৃত্যুর সঙ্গে টিকা নেওয়ার সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে। মৃত আরেকজনকেও টিকা নেওয়ার পর হার্ট অ্যাটাকে মারা গেছেন, তবে তার পোস্টমর্টেম রিপোর্ট এখনও আসেনি। মৃতদের একজন উত্তরপ্রদেশের মোরাদাবাদের মহিপাল সিং, সেখানকার এক সরকারি হাসপাতালের ওয়ার্ড বয় ছিলেন তিনি। টিকা নেওয়ার 24 ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়। দ্বিতীয়জন কর্ণাটকের বরালির 43 বছর বয়সী এক ব্যক্তি। ওই ব্যক্তির মৃত্যুর কারণ কার্ডিয়াক পালমোনারি ফেইলিওর। হাসপাতালে ভর্তি হওয়া 7 জনের মধ্যে 3 জন দিল্লির। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাণিজ্যিকভাবে আসার আগেই ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত 20 লাখ ডোজ করোনার টিকা। উপহার হিসেবে বাংলাদেশকে দেওয়া ভারতের এই টিকার চালানটি বুধবার বিশেষ বিমানে করে পৌঁছার কথা রয়েছে। সরকারের মধ্যস্থতাকারী হিসেবে বাণিজ্যিকভাবে বেক্সিমকো ফার্মা এই টিকা আমদানি করছে। তাদের চালানটি 26 জানুয়ারি দেশে পৌঁছানোর কথা। আরও দেখুন রিপোর্টে বিস্তারিত।
করোনা ভাইরাস রোধে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা বাংলাদেশে পৌঁছাচ্ছে ২০ জানুয়ারি বুধবার। এদিন বিশেষ বিমানে করে ২০ লাখ টিকা পাঠাবে ভারত। তবে এটা বাংলাদেশের পক্ষে বেক্সিমকোর সঙ্গে যে ক্রয় চুক্তি হয়েছে তার অন্তর্ভুক্ত নয়। এগুলো ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে সহযোগিতার নিদর্শন হিসাবে দেওয়া হবে। টিকাগুলো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত, ভারতে তৈরি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন থেকে পাঠানো এক জরুরি চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। সহযোগিতার টিকাই প্রথমে দেওয়া শুরু হবে। শুরুতেই ১০ লাখ লোককে টিকা দেওয়া হবে, বাকি ১০ লাখ দ্বিতীয় ডোজের জন্য রাখা হবে। এজন্য টিকাদান সংক্রান্ত পরিকল্পনায় কিছু পরিবর্তন আনছে সরকার। এ লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্টরা। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে সম্পাদিত চুক্তির টিকা দেশে পৌঁছার পর সেগুলো দেওয়া শুরু হবে। ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, টিকাগুলো একটি বিশেষ বিমানে ২০ জানুয়ারি ভারত থেকে ঢাকায় পাঠানো হবে। টিকার এই চালানে মোট ২৯,৪০০ ভায়ল থাকবে, যার ওজন ৭৮০ কেজি। প্রতিটি বাক্সে ১২০০ ভায়ল প্যাকেট করা থাকবে, যার প্রতি প্যাকেটের ওজন ৩২ কেজি। চিঠিতে কোনো আমলাতান্ত্রিক জটিলতা ছাড়া চালানটি গ্রহণের জন্য টিকার আমদানি সনদ প্রস্তুত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর থেকে টিকা খালাসের পর সেগুলো বন্দরের কাছাকাছি কোথাও সংরক্ষণের স্থান প্রস্তুত রাখতে বলা হয়েছে, যেখানে ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় টিকা সংরক্ষণ করা সম্ভব। জানা গেছে, টিকাগুলো বিমানবন্দর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান কেন্দ্রীয় ঔষধাগার গ্রহণ করবে। তারপর তারা তাদের নিজস্ব গোডাউনে নিয়ে যাবে, অথবা তেজগাঁওয়ে অধিদপ্তরের নিজস্ব টিকা রাখার স্থানে নিয়ে যাওয়া হবে, যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় টিকা রাখা হয়। আর এগুলো পরিবহনের জন্য ব্যবহার করা হবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির টিকা পরিবহনে ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি। পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্যায়ের প্রথম ধাপে দেশের মোট জনসংখ্যা ৮.৬৮% অর্থাৎ ১,৫০,০০,০০০ মানুষকে টিকা দেওয়া হবে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার করোনা নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন তারা ভ্যাকসিন নিয়ে লুটপাটে নিমগ্ন হয়েছে। জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই, সে কারণে ভ্যাকসিন নিয়েও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তারা। মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান, ওমর বীর উত্তম, ডক্টর AZ-M জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এই আওয়ামী লীগ তার নিজস্ব লোককে বেশি করে মুনাফা পাইয়ে দেওয়ার জন্য জনগণের যে টাকা, সেই টাকা থেকে প্রতি ভ্যাকসিনে $1 করে বেশি করে নিচ্ছে। সাধারণ মানুষেরা এই ভ্যাকসিন পাবেন কিনা সে ব্যাপারে আমরা একদম নিশ্চিত নই, কিন্তু ধনিক শ্রেণী পাবেন সেটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের গুজরাট রাজ্যের সুরাটে মঙ্গলবার সকালে এক দুর্ঘটনায় ১৫ জন শ্রমিক নিহত হয়েছেন। তারা একটি রাস্তার কাছে ঘুমিয়েছিলেন। সে সময় দ্রুত গতির একটি ট্রাক ওই শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন ১২ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যান। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে সুরাট থেকে ৬০ কিলোমিটার দূরে কোসাম্বা গ্রামের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। মালামাল বহনকারী একটি ট্রাক ঘুমিয়ে থাকা শ্রমিকদের ওপর দিয়ে চলে গেছে। কিম মান্ধবী রাস্তার ধারে ওই শ্রমিকরা ঘুমিয়েছিলেন। দুর্ঘটনায় ৮ শ্রমিক আহত হন। পুলিশ জানিয়েছে, ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় মোদী বলেন, সুরাটে ট্রাক দুর্ঘটনায় নিহতের ঘটনা দুঃখজনক। তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের সুস্থতা কামনা করেছেন। মিশরে প্রত্নতাত্ত্বিকরা একটি সমাধিক্ষেত্র সহ প্রাচীন অনেক সম্পদের খোঁজ পেয়েছেন।
কায়রোর দক্ষিণে সাকারা নেক্রোপলিসি মূল্যবান প্রাচীন নির্দেশনাগুলোর আবিষ্কার করা হয়েছে। এসব নির্দেশনার মধ্যে ৩,০০০ বছরেরও বেশি পুরনো অর্ধশতাধিক কফিন মিশরের সরকার এই কাজকে বিশাল আবিষ্কার বলে ঘোষণা দিয়েছে। রোববার দেশটির প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ জাহি হাওয়াস এই আবিষ্কারকে মিশরের ইতিহাসে নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন। কাঠের কফিনগুলো খ্রিস্টপূর্ব ১৬০০ থেকে ১৭০০ সালের হতে পারে। কফিনগুলো ৫২টি সমাধির ১০ থেকে ৪০ ফুট গভীরে পাওয়া গেছে। জাহি হাওয়াস বলেন, রাজা তেতির স্ত্রী নেয়ারতের সমাধিসহ একটি মন্দিরের পাশাপাশি ইটের তৈরি ৩টি গুদামও পাওয়া গেছে এলাকাটিতে। এছাড়া প্রচুর যুদ্ধাস্ত্র, প্রায় ৫ মিটার লম্বা একটি প্যাপিরাস, মাস্ক, কাঠের নৌকা, প্রাচীর মিশরীয়দের খেলার যন্ত্রের সন্ধানও পাওয়া গেছে সেখানে। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। বিস্ফোরণের ৯ দিন পর চীনের খনিতে আটকে পড়া শ্রমিকদের বাঁচার আকুতি, পাইপে খাবার পানি ও ঔষধ পাঠাচ্ছে উদ্ধারকারীরা। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার চীন প্রসঙ্গ। চীনের একটি স্বর্ণের খনিতে আটকে পড়া 12 শ্রমিক 9 দিন পর জীবিত আছেন এবং তারা বাঁচার আকুতি জানিয়েছেন। বিস্ফোরণের পর প্রায় 600 মিটার গভীরে থাকা শ্রমিকদের নিয়ে উদ্ধারকর্মীরা বলছেন, তারা এসব শ্রমিকের হাতে লেখা চিরকুট পেয়েছেন, যাতে লেখা রয়েছে, আমাদেরকে উদ্ধার করার প্রচেষ্টা বন্ধ করবেন না। বিস্তারিত দেখুন রিপোর্টে। চীনের উদ্ধারকর্মীরা একটি সরু পাইপের সাহায্যে শ্রমিকদের এই দলটির সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। তারা প্রথমে পাইপটির ভেতরে রশি পাঠানোর পর অনুভব করেন ভেতর থেকে এটি ধরে টানা হচ্ছে। এরপর তারা একই পথে খাবার, ওষুধ, কাগজ ও পেন্সিল ভেতরে পাঠান। পাইপ দিয়ে পাঠানো ওই কাগজে শ্রমিকরা তাদের অবস্থানের কথা লিখে জানিয়েছেন। তারা আরও বেশি ওষুধ, বিশেষ করে ব্যথা ও প্রদাহনাশক ওষুধ এবং ব্যান্ডেজ পাঠানোর আবেদন করেছেন। তারা আরও বলেছেন, তারা যেখানে অবস্থান করছেন সেখানকার পানির উচ্চতা অনেক বেশি। গত 10 জানুয়ারি চীনের পূর্বাঞ্চলীয় শানদুং প্রদেশের হুসান স্বর্ণের খনিতে বিস্ফোরণের পর মোট 22 খনি শ্রমিক নিখোঁজ হন। যাদের কাছ থেকে বার্তা পাওয়া গেছে তারা নিজেদের সংখ্যা 12 জন বলে জানিয়েছেন। এর অর্থ হচ্ছে বাকি 10 জনের কোনো হদিশ এখনও পাওয়া যায়নি। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। রাশিয়ায় ফিরেই গ্রেফতার হয়েছেন দেশটির বিরোধী নেতা ও পুতিন সমালোচক অ্যালেক্সি নাভালনি। বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায় রাশিয়ার পুলিশ। পরে খিমকি থানার মধ্যে আদালতে স্থাপন করে তার বিরুদ্ধে 30 দিন আটক রাখার রায় দেওয়া হয়। এই 30 দিন মূলত তার বিচার কার্য শুরু হওয়ার আগে থেকে রিমান্ডে রাখা হবে। জার্মানি থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরা নাভালনিকে বহনকারী বিমান রোববার অবতরণ করার কথা ছিল নুকোভ বিমানবন্দরে। সেখানে তার সমর্থকরাও হাজির হয়েছিলেন স্বাগত জানাতে, কিন্তু রাশিয়া সরকার বিমানটিকে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে অবতরণ করায়। সেখান থেকেই নাভালনিকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এবার খেলার সংবাদ।
টোকিও অলিম্পিক গেমস আগামী জুলাইতে পুনর্নির্ধারিত সময়ে হবে বলে জানিয়ে দিলেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। দেশটির পার্লামেন্টে তিনি একথা বলেন। করোনার কারণে ইতোমধ্যে 1 বছর পিছিয়ে গেছে টোকিও অলিম্পিক। আগামী জুলাইয়ে তা হওয়ার কথা। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, এবার নির্ধারিত সময়ে অলিম্পিক হবে, আর অলিম্পিকই হবে করোনার বিরুদ্ধে মানুষের বিজয়ের প্রমাণ। পার্লামেন্টে সুগা বলেছেন, আমরা করোনা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেব। এই অলিম্পিক যাতে বিশ্বজুড়ে মানুষকে আশা ও সাহস দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখও সম্প্রতি বলেছেন, টোকিও অলিম্পিক যেন করোনার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আশার আলো দেখায়। জাপানের অধিকাংশ মানুষ অবশ্য মনে করেন অলিম্পিক হবে না বা হওয়া উচিত নয়। স্থানীয় মিডিয়ার করা সমীক্ষা অনুযায়ী 80% মানুষ মনে করেন অলিম্পিক হওয়া উচিত নয় বা আয়োজন করা সম্ভব নয়। এবার সংস্কৃতি সংবাদ। বাংলাদেশে মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় মুখ মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু আর নেই। মঙ্গলবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলতি মাসের শুরুর দিকে ফুসফুসের সংক্রমণ নিয়ে উত্তরার একটি হাসপাতালে ভর্তি হন 69 বছর বয়সী মুজিবুর রহমান দিলু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। করোনা পরীক্ষায় নেগেটিভ এলেও দিলুর ফুসফুসের সংক্রমণ 70% ছাড়িয়ে যায়। একই সঙ্গে হার্টবিট কমে যায়। অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হলেন দিলু। জনপ্রিয় অভিনেতা দিলুর অভিনয় শুরু মঞ্চ থেকে। 1972 সালে তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন। 1976 সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় শুরু করেন। শহীদুল্লাহ কায়সারের লেখা সংসপ্তক নাটকের মালু চরিত্রে অভিনয় মুজিবুর রহমান দিলুকে ব্যাপক পরিচিতি এনে দেয়। 1952 সালের 6 নভেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন দিলু। দর্শক, এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিরাপত্তারক্ষীর বেশে শপথ অনুষ্ঠানে হামলা চালাতে পারে ট্রাম্প সমর্থকরা। আশঙ্কায় নিরাপত্তা তল্লাশিতে ছাড় নেই সৈন্যদেরও। ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন বাইডেন। অভিষেকে নাশকতার হুমকি নেই বলে বিবৃতি পেন্টাগনের। 1 কোটিরও বেশি অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব বাইডেনের। প্রথম দিনেই স্বাক্ষর করবেন নয়া অভিবাসন নীতিতে। বিনামূল্যে 20 লাখ করোনা ভ্যাকসিন দিচ্ছে ভারত। 20 জানুয়ারি বিশেষ বিমানে পৌঁছাবে বাংলাদেশে। এবং বিস্ফোরণের 9 দিন পর চীনের খনিতে আটকে পড়া শ্রমিকদের বাঁচার আকুতি। পাইপে খাবার পানি ও ঔষধ পাঠাচ্ছে উদ্ধারকারীরা। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টায় এবং বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglaChannel24.com-এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সাথেই থাকুন।